শুনছিলেন দেশ বিদেশের খেলার খবরগুলো। আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। বলছিলাম ক্রিকেটের ব্যস্ততা, আন্তর্জাতিক ব্যস্ততা নানাভাবেই কিন্তু চলছে। আপনারা জানেন জাতীয় দল রয়েছে পাকিস্তানে, এ দলও রয়েছে পাকিস্তানে, এইচপি দল রয়েছে অস্ট্রেলিয়াতে, নারী দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে একটা অবস্থায় আছে। সব মিলে এত সব ব্যস্ততা, কিন্তু ক্রিকেট বোর্ডে একটা অস্থিরতা চলছে। সেটা প্রকাশ্যে না হলেও আমরা বাইরে থেকে বুঝতে পারছি সেটা এমন অস্থিরতার খবর। সেটা কি ধরনের প্রভাব ফেলছে ক্রিকেটারদের উপর, কিংবা এই অস্থিরতা কিভাবে কাটানো যায় সেসব নিয়ে কথা বলবো জাভেদ ওমরের সাথে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের সঙ্গে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জাভেদ ওমর, আমরা বলছিলাম যে অনেকগুলো দল দেশে বিদেশে প্রস্তুত হচ্ছে কিংবা প্রস্তুতি চলছে। আন্ডার-19 দলের কথাও বলতে ভুলে গেছি, তারাও প্র্যাকটিস করছে। সব মিলে এত খেলা কিংবা এত আন্তর্জাতিক ব্যস্ততা, সেই মুহূর্তে যখন দেশের সরকারের ক্ষমতার পালাবদল হলো, তখন ক্রিকেট বোর্ডের ক্ষমতার পালাবদলের জন্য একটা পক্ষ চাচ্ছে সেটা পালাবদল হোক, আরেকটা পক্ষ চাচ্ছে যে তারা টিকে থাকুক। এরকম একটা অবস্থায় খেলার উপর কোনো প্রভাব পড়ে কি পড়ে না? না, অবশ্যই অবশ্যই। আমরা যেমন বাইরে বসে চিন্তা করি এত এফেক্ট হয় না, কারণ আমরা খেলছি না। প্লেয়াররা অবশ্যই এটা ব্যাক অফ মাইন্ড আসবেই যে কী হচ্ছে না হচ্ছে। বা প্র্যাকটিস যদি আপনি দেখেন, বাংলাদেশ টিম পাকিস্তান যাওয়ার আগে হয়তো 2-3 দিন প্রথম প্র্যাকটিস করতে পারেনি, যে কারণে আগে যেতে হয়েছে পাকিস্তানে। তো ওই একটা সব কিছু মিলে এফেক্ট ফেলবে। কিন্তু তারপর আমি মনে করি প্রফেশনাল লেভেলে, যেহেতু আমরা প্রফেশনাল লেভেল আমরা বলি, কিন্তু আমরা প্রফেশনালভাবে অনেক সময় হ্যান্ডেল করি না। সেটা অনেক প্লেয়ারের ক্ষেত্রে, আর স্পেশালি ক্রিকেট বোর্ডের, যেটা আপনি স্টার্টিংয়ে বলেছেন যে অস্থিরতা, এটা যদি একটু আমরা সবসময় বলি কিন্তু ক্রিকেটকে বা স্পোর্টসকে রাজনীতির বাইরে রাখতে হবে, কিন্তু এমনভাবে আঁকড়িয়ে ধরেছে রাজনীতি, সেটা যে কোনো দলই হোক, স্পেশালি হয়তো এই বোর্ডের ক্ষেত্রে একটু বেশি হয়েছে। তো ওই একটা জায়গায় যদি আজকে এফেক্ট কিন্তু ক্রিকেট বোর্ডে যারা ডাইরেক্টর বা যারা আছেন তাদের হবে না, এফেক্ট হবে বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ স্পোর্টসের, যেটা সবগুলোই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে। সবাই, ফুটবল হোক, টেবিল টেনিস হোক, সবাই চাচ্ছে যে নতুন একটা বোর্ড আসুক বা ডাইরেক্টর আসুক বা কমিটি আসুক। তো ওই একটা জায়গায় আমি সবসময় একটা কথা বলতাম, আপনার অনুষ্ঠান অনেকবার বলেছি, যে আমাদের পলিসিটা এমন হওয়া উচিত যেটা যখন এই টাইপের কোনো ক্রাইসিস আসে, যে কোচ চলে গিয়েছে বা এই টাইপের, এখন তো একটা বড় ক্রাইসিস, তো তখন যাতে ওই পলিসি একটা নীতি নির্ধারণ থাকবে, ওইভাবে চলবে, যেটা কিন্তু এখন একদমই চলছে না। কারণ যেহেতু আমরা আজকে ক্রিকেটকে চোখে পড়ছে বা ফুটবল চোখে পড়ছে, কারণ আমাদের সবচেয়ে পপুলার গেম, আর অন্যগুলো কিন্তু আরও বেশি বাজে লো লেভেলে বা ওদের লেভেলে নোংরামি হয়েছে বা হবে। তো ওই একটা জায়গায় আমি বারবারই বলি, যে আমরা সবসময় বলি, কিন্তু আমরা তো বলা পর্যন্ত থাকি, সেটা আমরা গণমাধ্যম হোক, যে আমরা কথা বলি ক্রিকেটকে রাজনীতি বা স্পোর্টসকে রাজনীতির বাইরে রাখতে হবে, যেটা কিন্তু আমরা কখনো করতে পারি নাই। ওটাই কিন্তু আজকে যে ক্ষতি হচ্ছে, এটা আলটিমেটলি কিন্তু এখন বোঝা যাবে না। যে কোনো যুদ্ধ লাগে, এ কিন্তু 1 বছর পর দুর্ভিক্ষ হয়। তো সেম এই কালচারটা, এটা কিন্তু আলটিমেটলি হয়তো এখন এফেক্ট না হতে পারে, কিন্তু এটা 2-6 মাস 1 বছর পর এই এফেক্টটা হবেই। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এমন সিস্টেমটা তৈরি হওয়া উচিত ছিল, যেটা আপনি বলছেন যে আগে থেকে আপনি বলেছেন। এখন কি মনে হয় যে এখন তো একটা রাজনৈতিক প্রভাব মুক্ত সরকার, আমরা যদি বাইরের থেকে বলি যে এই সরকারের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই, সেই সরকার কি এরকম একটা নীতিমালা করে যেতে পারবে আপনার মনে হয়? এটা করা উচিত, যেহেতু আপনি অলওয়েজ যে কোনো বোর্ডে বা যে কোনো সময় রাজনীতি প্রচুর ফ্লুয়েন্স থাকে, যেভাবে সেটা দল গঠনের ক্ষেত্রে হোক, সেটা কাউকে কোচিংয়ে নেওয়ার ক্ষেত্রে হোক, কোনো আম্পায়ারকে নেওয়ার ক্ষেত্রে হোক, গ্রাউন্ডসম্যানের ক্ষেত্রে হোক, সব কিছু আমরা দেখেছি। যেহেতু আমি ক্রিকেট খেলেছি বা ক্রিকেট নিয়ে ফলো করি বলে, আমি বললাম যেটা আরও ছোটো স্পোর্টস তো আরও বেশি হচ্ছে বা হয়েছে। তো ওই একটা জায়গায় অবশ্যই এটা হওয়া উচিত, যে এমন একটা প্ল্যান থাকবে বা এমন একটা পলিসি থাকবে, যেটা আপনার যখন এই টাইপের ক্রাইসিস আসবে যাতে এটা রিকভার করতে পারে। এখন তো ক্রিকেট বোর্ড এত বড় পর্যায়ে থেকেও হিমশিম খাচ্ছে। আমরা সবসময় বলি ক্রিকেট বোর্ড অনেক হেলদি, ইকোনমিক্যালভাবে অনেক অর্গানাইজ, সব কিছু আছে নিজস্ব, কোনো গভর্নমেন্টের উপর ডিপেন্ড কমই থাকে মাঠ ছাড়া। তো ওই একটা জায়গায় আমরা হিমশিম খাচ্ছি। তো এটা অবশ্যই এই সরকার, যেটা ওনার নিউট্রাল যে গভর্নমেন্ট যেটা বলি বা যাই বলি আমরা, এরা যদি একটা নীতি নির্ধারণ করে, তাকে কন্টিনিউ করতে হবে। কারণ আমরা তো ওই যে আবার যখন কোনো দল পাওয়ারে আসবে, তার পাওয়ারটা ইউজ করবে, হ্যাঁ পাওয়ারটা ইউজ করবে, করতেই পারে, কারণ এটা প্লাস পয়েন্ট একটা, বাট ভালো পাওয়ারটা ইউজ করি। কিন্তু আমরা অনেক সময় ওই পাওয়ারকে মিসইউজ করে আজকে এই অবস্থা। একটা ক্রিকেটের যারা আছেন তারাই মোটামুটি এখন দুই ভাগে, যে যারা কমিটিতে আছেন তারা হয়তো থাকতে চাচ্ছেন, যারা বাইরে
সবাই বলছেন যে কমিটি ভেঙে দেওয়া উচিত, সংস্কার করা উচিত, কিংবা পদত্যাগ করা উচিত। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট বেশ কিছুদিন হলো তিনি নেই সিনে, সামনে থেকে তাকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় আছেন, বোর্ড পরিচালকরাও কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারাও জানেন না তিনি কোথায় আছেন। সেক্ষেত্রে আসলে আপনি কোন পক্ষে, যে বোর্ডটা সংস্কার করা উচিত কিনা প্রথমে, আর যদি আপনি পক্ষে থাকেন তাহলে কিভাবে করা উচিত? না, অবশ্যই এটা সংস্কার করা উচিত। কেন, আলটিমেটলি আপনি যখন যারা ছিলেন এখন বোর্ডে, তারা নো ডাউট আমাদেরই বড় ভাই, আমাদের বন্ধু ভাই, বা যারা এছাড়া অন্য যারাও আছেন, আপনার সাথে ক্রিকেট খেলাও কয়েকজন আছেন, সবাই আছেন। তো এটা এই জন্য হওয়া উচিত। কেন, আলটিমেটলি তারা কাজ করেছে, এই ক্রিকেট বোর্ড কিন্তু মানে অনেক কাজ করেছে আমি বলবো, বাট তারপরে যেটা নীতি পলিসি স্ট্রং ছিল না। কিন্তু যদি দল গঠন করার ক্ষেত্রে দেখেন, বা কোচদের যারা আমরা হয়তো অনেকে জয়েন করিনি, কেন ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার, এটা ভেরি পুয়ার ছিল। হয়তো ওরা চেষ্টা করেও পারে নাই বা করতে পারে না, এটা তাদেরই ব্যর্থতা বলবো। কেন, ওই যে বললাম ওয়ান ম্যান শো ছিল। তো ওই একটা জায়গায় অবশ্যই যখন এটা নতুন কমিটি আসবে, তখন তারা এই হয়তো গভর্নমেন্ট হয়তো বানায় দিবে, আমি জানি না কি হবে, তখন তারা নতুনভাবে চিন্তা করবে। যেহেতু তখন হয়তো আমরা যারা এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিমে এত সার্ভিস দিয়েছি, যারা তারা হয়তো কিছু আমাদের তারা অ্যাডভাইস নিতেই পারেন, অনেকেই আছেন, মানে আমি তো ধরেন আছি, এছাড়াও আরও অনেকেই আছেন, ওই অ্যাডভাইস নিতেই পারেন। কারণ তাদের অ্যাডভাইসে তাদের তো এই বোর্ডে 12, 13, 14 বছর, যদি আমি ভুল না বলে থাকি। তো ওই একটা জায়গা থেকে এটা চেঞ্জ হতেই পারে। ছিলেন 12 বছর, 2012-তে তিনি বোর্ড সভাপতি ছিলেন, আর যারা বোর্ড পরিচালক তারাও আরো আগের থেকে কয়েকজন ছিলেন সাথে কন্টিনিউ ছিলেন। ওই একটা জায়গায় আমার মনে হয় যদি চেঞ্জ হয়, যদি আবার তারা যারা কমিটি করবেন তারা যদি মনে করেন না একে আমার দরকার, ও ফেয়ার একটা কাজ করেছে, তারা নিতেই পারে। এটা তাদের কল হবে। কিন্তু আমাদের কথা থাকবে যে অবশ্যই এটা নতুন করে সাজানো হবে, নতুন ডাইরেক্টর, তার নতুন পলিসি আসবে, বা তারা আমাদের সঙ্গে বসে, বা যার সঙ্গে বসুক, যাতে আমাদের ডাকে বা যাদেরকেই ডাকবে, ডাকার পর যেটা পলিসি হতে পারে। এখন তো ক্রিকেট তো মানে যেহেতু সোশ্যাল মিডিয়া বলেন বা ইন্টারনেটে এমন একটা যুগ চলে গেছে, তারা হয়তো ইনএক্সপিরিয়েন্স হবে, বাট তারা কিন্তু একটা গাইডলাইন পেতেই পারে। সেটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আমরা কীভাবে চালাবো নেক্সট, ওরা যে কদিন থাকে বা কী পলিসি করে আমরা দিয়ে যাবো, যে যেই বোর্ডে আসবে যাতে ওই পলিসিটা মেনটেন করবে। আর ছোটোখাটো ডিসিশন তো ওটা যে কেউ নিতেই পারে। ফিরবো আপনার কাছে, দর্শক আছেন, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলিন ভাই ভালো আছেন? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ভাই, আমি রাজবাড়ি থেকে রিপন করছিলাম। জি, আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা রাজবাড়িতে আগে অনেক খেলাধুলা হতো, প্রতি বছর প্রায় লিগ হতো, আজ থেকে 15-20 বছর আগে। এবং যারা 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়েছে তারা আমাদের রাজবাড়ির মাঠে খেলে গেছে। কিন্তু আমরা বিগত সরকারের অনেক বছর আমাদের ক্রিকেট লিগটা হয় না, এবং এটা আমাদের মন খারাপ। এবং আমাদের যারা আছে, যারা এখন উঠতে বসে প্লেয়ার এবং খেলতে, তারা তো এই সুযোগটা পায় না, এবং ঢাকাতে যেতে সুযোগটা পায় না। যদি এখানে খেলতে পারে তারা কিন্তু অনেক জায়গায় খেলতেও পারে, অনেক দেশে, অনেক বাংলাদেশে অনেক জায়গাতে হয় না। তা আপনাদের কাছে অনুরোধ, ওটা যে আছে আমাদের অনুরোধ যেন আমাদের লিগটা আমরা যেন সব জেলাতে পাই। এটার দিকে সবাইকে, আপনারা এবং যারা আছেন সবাইকে যেন এই কথা মেসেজটা দেওয়া হয়। রাজবাড়িতে কত বছর লিগ হয় না? প্রায় 8-10 বছর। 8-10 বছর। ধন্যবাদ আপনাকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। জি জাভেদ ভাই, প্রথম কথা, এটার সাথে তো আসলে যে কমিটি আসুক, কমিটির কোনো সম্পর্ক নেই, লিগ হওয়া উচিত। এবং সেটা লিগ হওয়া উচিত, যেটা আমি বললাম, যেটা ওদের হয়তো এই যে কি থাকে না, বোর্ডের যে ভোট দেয় যারা কাউন্সিলর, কাউন্সিলর, এইটা। বা যেহেতু ক্রিকেট বোর্ডের উপর কেন আমি বলছি বেশি হবে, কেন হয়তো এদের দায়িত্ব না লিগ চালানো, কিন্তু আলটিমেটলি সামহাও এরা কিন্তু ইনভলভ থাকে। ধরেন জেলা প্রশাসন বললো কি আমরা, যেমন ওই কাউন্সিলরের দায়বদ্ধতা থাকা উচিত। ওই কাউন্সিলর উইথ ক্রিকেট বোর্ড যেহেতু এত মানে পরিসরের লোকজন কাজ করে, তো ওই একটা জায়গায় যে ভাই ওখানে লিগটা হচ্ছে কিনা, এন্ড অফ দ্য ডে কিন্তু আমি কিন্তু রাজশাহী বলেন বা আকরাম ভাই বলেন, যারা ছিল, আমরা কিন্তু ওই সময় খ্যাপকে খুব ইম্পর্টেন্ট দিতাম। কিছু পয়সা তো পেতাম, যেহেতু ওই সময় এত পয়সা ছিল না, তো খ্যাপ খেলাটা কাঁচা টাকা ছিল, সে 2000 বা 5000 যাই পাই, ওইটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয় হচ্ছে যখন আমরা, যেহেতু অনেক কম ম্যাচ হতো ওই সময়, শুধু প্রিমিয়ার লিগ আর জাতীয় লিগ হতো, তো ওই খ্যাপ ম্যাচেও আমাদের একটা প্র্যাকটিস হতো, বা অফ ফর্মে থাকলে করা, ওখান থেকে প্লেয়ার আসতো। যেমন ওই সময় আমি রাজশাহীর জন্য খ্যাপ খেলতে গেলাম, তখন 70টা প্লেয়ার সেকেন্ড ডিভিশন খেলতো, 22টা থেকে 25টা প্লেয়ার ফার্স্ট ডিভিশন খেলতো, 30টা প্লেয়ার প্রিমিয়ার লিগ, ময়মনসিংহ লিগ, চিটাগাং লিগ কি স্ট্রং হতো। আর ছোটো ছোটো নোয়াখালীতে আমি খেলতে গেলাম, একটা চিফ গেস্ট ছিলাম একবার, তখন ওখানে দেখলাম যে 8 বছরের লিগ হয় না। আমি বক্তব্যে বললাম,
পরে জেলা প্রশাসক জিজ্ঞেস করছে এই জাভেদ ভাই ইনফরমেশন কেমনে জানে, কারণ একটা বক্তব্য দেওয়ার আগে আমি ইনফরমেশন ছিল। তো আলটিমেটলি ওই গভর্নমেন্ট এমপ্লয়ি ইনভলভ হয়ে যায়। তো ওই স্পোর্টসে যেমন একসময় হচ্ছে কি যে যারা ক্লাব ক্রিকেট বানিয়েছে, আবানি হোক, সুজতরুণ হোক, তারা বাসার থেকে টাকা এনে ক্লাব চালিয়েছে। এখন তো হচ্ছে কি যে উল্টা ওখান থেকে তার টাকা কীভাবে মানে ওই জায়গাতে ব্যবসা করবে একটা প্লেয়ারের ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে বা আমরা গণমাধ্যমে দেখি। তো এই ছোটো ছোটো টুর্নামেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার ঢাকার লিগ দিয়ে তো ইম্পর্টেন্ট না, কেন আপনার এটা খুব ইম্পর্টেন্ট ঢাকার লিগ। আমাদের প্রিমিয়ার লিগ কত স্ট্রং হতো, ওইটাও একদম খুব খারাপ হয়ে গেছে। হয়তো এরকম দর্শক আনতে পারবে না আর, কিন্তু কোয়ালিটি ওয়াইজ তো আরও স্ট্রং করতে পারে। কেন একটা মানে 12টার মধ্যে 4টাই হচ্ছে মানে বোর্ডের দল ধরেন ঘুরে ফেরেন, যেটা আমরা গণমাধ্যমে দেখি। আর সেকেন্ড ডিভিশন থার্ড আরও বাজে অবস্থা। তাই যেটা উনি বলেছেন এইটাও কিন্তু মাথা ঘামাতে হবে। কেন মাথা ঘামাতে হবে? বোর্ড বলতেই পারে এটা আমাদের দায়িত্ব না, কিন্তু যদি একটু বোর্ডের যেহেতু ইকোনমিক্যাল হেলদি, তো ওই জায়গায় যদি একটু তদারকি করে অবশ্যই ওইগুলো লিগগুলো খেলা সম্ভব। তো এই বাচ্চা ছেলেরা যারা খেলবে ওদের সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ওখান থেকে ট্যালেন্ট থাকে, অটোমেটিকও বাংলাদেশে ঢাকায় এসে খেলবে, হয়তো রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। যদি 100 গ্রাম বা 20টা গ্রামের মধ্যে যদি একটা প্লেয়ার খেলতে পারে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তার মানে এটাও আপনি মনে করেন নতুন বোর্ড যারা আসবে, যদি আসে এই কমিটি পুনর্গঠন হয়, সেক্ষেত্রে তাদের এজেন্ডাতেও এটা থাকা উচিত। এটা অবশ্যই থাকা উচিত, কারণ আলটিমেটলি ক্রিকেট যেহেতু ক্রিকেট বোর্ড হেলদি ক্রিকেট বোর্ড বলে, এখন যেহেতু ক্রিকেট বোর্ড একটা দাবারুকে টিকিট দেয়, একটা ফুটবল খেলে এসে খেলায় দিয়েছে, কাবাডিতে দিয়েছে, সব জায়গায় দিয়েছে, অনেক কেউ অসুস্থ হয় ক্রিকেট বোর্ড মাথা ঘামায়। দ্যাট মিনস মানে তারা হেলদি একটা ক্রিকেট বোর্ড ইকোনমিক্যালি। তো এই জন্য আমি যদি ওইখানে ওইটাই মনিটর করতে হবে। ওই টাকাটা ওখানে গেলো, হয়তো ক্রিকেট বোর্ডই দিল একটা যে এই লিগের জন্য এত টাকা, কিন্তু ওটা কি মিসইউজ হচ্ছে কিনা কে দেখবে? আমরা বাংলাদেশ, এটা আমি অনেক আগেও বলেছি, বাংলাদেশ টিম নিয়ে আমরা প্রচুর বিজি থাকছি। কেন? বাংলাদেশ টিম যখন খারাপ খেলেছে যত বছরই, তখন ওদের কথাবার্তা মানে সমালোচনা শুরু হয়ে যায়। হয়তো এই যে টপ যে সরকারের প্রধান উনি ডেকে পাঠায়, ওরা ভালো খেললে 7 খুন মাপ সব ঢেকে যায়। তখন এই যে এখানে নিচে যে এত নোংরামি হয়েছে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, আম্পায়ারিং হোক, পিচ হোক, পানি দিয়ে দেওয়া হোক, একটা 1 বলে 42 রান হোক, তো এগুলা কে করবে? যখন আপনি এটা বোর্ডের দায়িত্ব ছিল, এটা উল্টা আপনি মানে অন্যকে আপনি বিপদে ফেলে দিয়েছেন নিজের ভুলটা না স্বীকার করে। আম্পায়ারকে ইউজ করা হোক, আপনারাই বেতন দিতে আম্পায়ার আপনি বলছেন, তো ন্যাচারালি ওই আম্পায়ার অসহায়, যেটা আমাদের বেতনের ক্ষেত্রে হয়েছে। অনেকেই মন খুলে কথা বলতে পারে না, বিকজ দে হ্যাভ নো চয়েস। আমি নাম বলবো না, আমাদের ন্যাশনাল প্লেয়ার, তারা কাজ করতে বাধ্য। তারা এমন না যে এই কাজই না থাকে বরিশাল বা খুলনা একটা একাডেমিতে কাজ করতে পারবে। কেন? কিছু টাকা পাইতে হলে আপনার ক্রিকেট বোর্ডে আসতে হবে। হয়তো আমরা যারা এস্টাবলিশড, আমরা হয়তো যাই নাই বা বার্গেনিং করেছি, কিন্তু ওদের যে বেতন যদি আপনি ফরম্যাট দেখেন, একজনকে যে কোচ না, তো অনেকে বলছে যে এই কোচ ঠিক হয়ে যাবে, কিন্তু কোচ তো আপনারা রেডিও করতে পারেন। কোচ হোক, গ্রাউন্ডসম্যান হোক, আম্পায়ার হোক, ইন্সপায়ার করে সেটা বলে কি আমরা জাভেদ ভাই আপনি এত বছর খেলেছেন বা পাইলট এত বছর কিপিং করেছে, আমরা এইভাবে চাই যে এইভাবে লেভেল 3 করে আমাদের বাংলাদেশ টিমে এই টিমের বা আন্ডার-19 কোচ থাকবা, এত বেতন দিব প্লিজ, এইভাবে হবে। এখানে উল্টা হচ্ছে প্লেয়ার গিয়ে বলছে যে ভাই আমার এই চাকরিটা না হলে আমার বিপদ, কারণ তার অপশনস নাই, যে বেতন দেয় সেটা করতে হচ্ছে। খুবই দুঃখজনক। হি ইজ আ মেগা স্টার হোক বা নর্মাল একটা প্লেয়ার হোক, সে তো একটা ফ্যামিলি চালায়, তা তো শেষ, ক্রিকেট কেরিয়ার শেষ। তো বাংলাদেশকে হয়তো একটা ম্যাচে রিপ্রেজেন্ট করেছে, তাহলে ওই একটা জায়গায় খুবই দুঃখজনক। আমরা আবারও আপনার কাছে ফিরবো এবং জানতে চাই যে এই সংস্কারটা আসলে কিভাবে হওয়া উচিত, এই কমিটি ভেঙে দিয়ে না এই কমিটির মধ্য থেকে, নাকি নতুন অ্যাডহক কমিটি না নির্বাচন, সব বিষয়ে আপনার কাছে মতামত জানবো। কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ক্রিকেট ব্যস্ততা নিয়ে, কিন্তু দলের ক্রিকেটারদের ব্যস্ততার মাঝেই কিন্তু ক্রিকেট বোর্ডেও ব্যস্ততা, ক্ষমতার পালাবদল নিয়ে প্রতিবাদ, শোডাউন প্রতিদিনই চলছে। আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর বেলিম। আমরা বলছিলাম যে এই পরিস্থিতিতে আপনার কাছে প্রশ্ন যে কীভাবে পট পরিবর্তন হওয়া দরকার, কিভাবে সংস্কার হওয়া দরকার সেটা আগে, কিন্তু তার আগে বলছি যে এই পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডে আসলে এক ধরনের অস্থিরতা আমরা দেখি প্রতিদিনই। কালকেও দেখেছি সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য, বিপুল মানুষের উপস্থিতি, এবং তাদের অনেকেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশ। একটা রাজনৈতিক দল থেকে বাঁচাতে গিয়ে আরেকটা রাজনৈতিক দলের প্রতিবাদে গিয়ে তাদেরকে আশ্রয় দিলে কিংবা তাদেরকে কমিটিতে রাখলে সেই একই অবস্থার পুনরাবৃত্তি হবে কিনা, এটা খুব চ্যালেঞ্জিং। আমি কিন্তু কালকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে কোনো একটা গণমাধ্যমে, তো আমি এটা বলছিলাম এটা এত সহজ হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলছি
বলছি যে আপনারা এটা একটা মানে যেহেতু ইমোশনাল জায়গা তো স্পোর্টস আর স্পেশালি ক্রিকেট, এই জায়গাটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এটা সত্যি কথাকে আমি হুট করে এখান দিয়ে বলাও ভেরি ডিফিকাল্ট কি আপনি কী চাচ্ছেন, যেহেতু ওইখানে আপনার ওই তখনই আপনি মনিটর করবেন কি ও এক্সপিরিয়েন্স ওয়াস্টলি এক্সপিরিয়েন্স একটা নর্মালকে নিয়ে নিলেন আপনি আর ওটা না হলো বা ওর ব্যাকগ্রাউন্ড কী, ও কী টাইপের মানে সত্যি কথা এখন ওই সময় এসে পড়ছে যে ওর ব্যাকগ্রাউন্ড দেখা, যেমন যে কোনো এমপি ইলেকশনে যখন নমিনেশন দেয় ও কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে কে ওর কে কী আওয়ামী লীগ না বিএনপি না এটা না কিছু। এখন এই গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং হবে, কেন আমরা কিন্তু এই জায়গাটা ছোটো পরিসরে ঘুরে ফিরে কিন্তু একই লোক কিন্তু হয়তো যে বেশি যার চ্যানেল ভালো যার কথা বা মানে এই ভালো ওরা কিন্তু চলে আসে সামা বোর্ডে, আবার যে কোয়ালিফাইড লোক সে কিন্তু আসতে পারে না কেন তার চ্যানেল এখানে সব কিছু ভোটের প্রক্রিয়াটাই এমন সাজানো মানে সিন্ডিকেটটা হয়ে গেছে এমন যে মানে 100 মার্ডার করে কিছু হচ্ছে না, যে একটা মার্ডার করে আপনার পেপারে চলে আসে সব কিছু চলে আসতেছে। তো সেম এই ক্ষেত্রেও যারা আসি যারা হয়তো বা যারা কাজ করেছেন এই বোর্ডে মানে আন্ডারে, তো ওই জিনিসটা দেখা দরকার। এটা প্রথমভাবে এই কমিটি করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ, ওটা নিখুঁতভাবে করতে হবে, কেন অন্য কমিটি অল্প জায়গায় থাকে আর যারা কমিটিতে আছেন বা তারা কিন্তু ওয়েল এস্টাবলিশড। আমরা দেখছি এই মুহূর্তে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদের কর্মকর্তারা পদত্যাগ করছেন, একদম সব প্রতিষ্ঠানে। আপনার কি মনে হয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ যদি বলি সভাপতি এবং তারপরে পরিচালকরা তারাই নিজেরা সরে যাবেন, পদত্যাগ করবেন, নাকি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে হবে, হস্তক্ষেপ করতে হবে, যদিও সরাসরি করতে পারে না আইসিসির নিয়ম অনুযায়ী? দেখেন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন। এখন যদি যে কোনো আমাদেরই বড় ভাই বা আমাদের যারা আছেন বোর্ড ডাইরেক্টর তারা যে মনে করে না এভাবে আমি মানে বার্গেনিং করে এই গভর্নমেন্টের সাথে বা আইসিসি রুল হিসাবে আমি থাকবো না, বিকজ আমি ছেড়ে দিই, আবার চিন্তা করেন না এটা আমি ভালো কাজ করছি, এটা আমার দায়িত্ব ক্রিকেটকে, যেটা আমি গণমাধ্যমে দেখলাম খালেদ মাহমুদ সুজন বললো যে আমি চাই যদি ক্রিকেটের স্বার্থে আমি রিজাইন দিব। তো এটা একদমই ব্যক্তিগত, সে কি নিজে পদত্যাগ করবে নাকি পাওয়ার, এটা আমার বলা ঠিক হবে না, নাকি পাওয়ারে। এটাই বলছি গভর্নমেন্টের এটা চ্যালেঞ্জিং জব হবে, তারা কি চাচ্ছে, তারা কিভাবে ইউজ করবে, কেন এখন আলটিমেটলি কিন্তু মানে সেটা যে কোনো পলিটিক্যাল পার্টির এত ভ্যালু দিচ্ছে না। তারা যদি তাদের যাতে ভালো ডিসিশন হয় এটা আমি চাই, সেটা তাদেরকে পাওয়ার খাটায় পদে হোক বা তারা যদি নিয়ে চায় তাদের ব্যক্তিগত। তার মানে আপনি চান যে পুরো কমিটিরই পরিবর্তন হোক? হ্যাঁ, অফকোর্স আমি মনে করি একজন দুজন থাকা মানে যদি আবার যেটা বললাম যে তারা যদি ওয়ার্কআউট করে, কারণ একে আমার দরকার, একজন রাখতে পারে আপনি 11 জনের মধ্যে ওই একজন তো ওয়ার্কআউটকে পাওয়ার হবে, কারণ একটা পলিসি থাকবে, একটা পদ্ধতি যাবে, একটা তো পলিসি থাকবে। আমি আরেকটা বলতে চাই এখানে যে এর আগে কিন্তু আমি অনেকবার কথা বলেছি বা আমরা বলেছি, কিন্তু দে ডোন্ট বদার, মানে আমি কি বলছি বা একটা লোক এত এক্সপিরিয়েন্স, যেহেতু ক্রিকেটে আমি এই জায়গাটা এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট, যে আমি এইভাবে চাই, কেন আমি ওইভাবে খেলে কিন্তু এই পর্যায়ে আসছি, যে বা আমি কাছের থেকে দেখেছি টেন্ডুলকার কীভাবে বা স্টিভ ওয়া বা যাদেরই বলেন, তো ওই একটা জায়গায় যেন কোনো পলিসি মেকিংয়ে হয়তো আমরা বলেই যাচ্ছি, যেটা আপনার অনুষ্ঠানে বলেন অন্য, কিন্তু দে ডোন্ট বদার বিকজ তারা পলিটিক্যালি এত পাওয়ার থাকে তো ওইটা কেয়ার করে না। তো এখন সময় আসছে যে অ্যাটলিস্ট যে এই অ্যাডভাইসগুলো, হ্যাঁ সব অ্যাডভাইস নিতে হবে, তাকে নাও ভালো লাগতে পারে এই সরকারকে বা ভালো লাগতে পারে, ওই অ্যাডভাইসটা নিয়ে যদি ফিউচার যে গভর্নমেন্টই আসুক এটা যদি আইডিয়া নেয় বা বোর্ডের পলিসি, কারণ বোর্ডের কিন্তু আমার কাছে মনে হয় যে ডাইরেক্টর আছে তাদেরকেও পলিসিটা হয়তো তারা শেয়ার করেছে, আমি জানি না করলেও কতটুকু ইম্পর্টেন্ট দিয়েছে তাদের শেয়ারটাকে, কেন বিকজ দে অলসো ডিপেন্ড টু ক্রিকেট প্রেসিডেন্ট অর পলিটিক্যাল পাওয়ার। তো ওই একটা জায়গায় মনে হয় আমার আই হ্যাভ এ কোশ্চেন মার্ক। ধন্যবাদ আপনাকে জাভেদ ওমর। সুতরাং আপনি চাচ্ছেন যে সিস্টেমের পরিবর্তন হোক, পলিসির পরিবর্তন হোক, শুধু ক্রিকেট বোর্ডে নয় সারা দেশের ক্রীড়াঙ্গনে। সেটা কিভাবে হয়, কবে হয়, কতদিনে হয় সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। নতুন অন্তর্বর্তী সরকারের দিকে আমরা তাকিয়ে রইলাম সেই পলিসি পরিবর্তন কিংবা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি।